আজ আমার দিদির বিয়ে, এই বাড়িতে সব থেকে খুশির দিন। আর আমার দিদিকে সেই সকাল থেকে সাজাচ্ছে, এখনো হলো না। কি রে দিদি, তোর হলো? কি দেখছিস? তোকে তোকে তুই আমাদের ছেড়ে চলে যাবি না করবি। তুই যদি এইভাবে বলিস তাহলে আমি কিন্তু বিয়ের পিড়িতেই বসবো না। তা বলে কি হয় না দিদি? আজকে সব থেকে খুশি দিন আমার, আজকে আমি নাচবো আর গাইবো। ছম 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 নুপুরি বাজে রে, ছম ছম নুপুরি বাজে রে, তোমার মনের মানুষ কার বাহারে রে। কনে কনে কাকন বাজে রে, কনে কনে কাকন বাজে রে, তোর মানুষ একটি হবে হাজার হাজারে। ছম ছম নুপুরি বাজে কনে কনে কাকন বাজে রে, ছম ছম নুপুরি বাজে রে। আচ্ছা সীতা, উর্মিনয় ছেলে মানুষ, কিন্তু তুই রাত পোহালেই তো আমাদের ছেড়ে চলে যাবি। আজকের দিনে তোর নাচ গান করা কি উচিত? মা, আজকালকার দিনে বিয়েতে কেউ কান্নাকাটি করে না, তাছাড়া আমি তোমাদের হাসি মুখে বিদায় জানাতে চাই। ধরিত্রী দেবী, কি দর্শক বাবু, আপনি ওর সময় সর্বনাশ হয়ে গেছে। ধরিত্রী দেবী, সর্বনাশ! আমার বড় ছেলে বড়রা অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। তাহলে আমার মেয়েকে লগ্ন বসতে হবে না। দেখুন, আপনি যদি আমার কথাটা রাখতেন, মানে বলছিলাম আমার ছোট ছেলে রামের সাথে আপনার মেয়েকে। আপনি এই সমস্ত কথা বলতে পারলেন? আপনি ভাবলেন কিভাবে আপনার ওই উন্মাদ পাগল ছেলের সঙ্গে আমার এমন সুন্দর মেয়ের বিয়ে দিতে আমি রাজি হয়ে যাব? আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে দাঁড়ান। ভগবান যদি আমার কপালে পাগল স্বামী লিখে রাখে তাহলে আমি রাজি। কোথায় গেলে বিভীষণ? রামকে ভিতরে নিয়ে আয়। চলেন বাবু, ভেতরে চলেন, আজকে আপনার বিয়ে হইবে। তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? ডিসকাস্টিং! তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? আমি হব আপনার স্ত্রী। আচ্ছা, তুমি আমার ভালোবাসবে? আমি তোমাকে খুব ভালোবাসবো। আচ্ছা, তুমি আমার মায়ের মতো ভালোবাসবে তো? ছোট বাবু, কেউ বলে ভোরের বেলা, চাপা গাছের ফুলের বেলা, ফুল কুড়িয়ে কখন বাজে ঠাকুর ঘরে আসে। ভোরে ডুবি ফোটার আগে জেগে কত খুঁজি মাকে, চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে। আমাকে মা গেছে ভুলে, পাই না তাকে আর কোথাও।
ছোট বাবু পাখি শিকড় ফুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও। কি বললে আপনি একটা পাগল তাই না? ঠিক বলেছো আসলে আসলে যে নেতারা ক্রিকেটের মতো রং পন্থরে জনগণ কয়ে ভাঙ খেলার মতো খেলনা আর পাগল মেয়েটা তাদের বিরুদ্ধে যে উলঙ্গ রাজুরা সমাজ থেকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে আর পাগল মেয়েটা তাদের বিরুদ্ধে জান দর্শকের সাথে থেকে নীরব দর্শকের ভূমিকায় 8 বছর সময় নিয়ে নেয় আর পাগল মেয়েটা তাদের বিরুদ্ধে যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে জুড়ে মোমবাতির মিছিল আমার পাগলামিটা সেই সব মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। আমি বুঝতে পেরেছি রাম, অতীতে সবাই তোমাকে কত অবহেলা করেছে, কত কষ্ট দিয়েছে তোমায়। কষ্ট কষ্টকে সে যে আসলে আমার জীবনের কষ্টের কথা বলে না কেউ কোনোদিনও জানতে চাইনি। সবাই ভাবে ও তো পাগলের প্রলাপ। জানো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখি আমাদের দেশের 100% মানুষের মধ্যে এখনো 73% মানুষ অশিক্ষিত অন্ধকারে নিমজ্জিত। তাদের মধ্যে 59% কি বলে নারী। তখন নিজেকে শিক্ষিত বলে ভাবতে আমার কষ্ট হয়। যখন দেখি মহামারীর কবলে পড়ে মানুষ কর্মহীন হয়ে তাদের সন্তানদের অন্তর্বিধি ক্ষুধা নিবারণের জন্য দরজায় গিয়ে বলে আমায় কিছু সাহায্য করো না, আমি না আমার সন্তানকে 2 দিন হলো কিছু খেতে দিতে পারিনি। তারপর নিজের থালায় ভাত মাছ মাংস দেখে আমার কষ্ট হয়। আসলে আমার এই কষ্টের কথাগুলো না কেউ কোনোদিনও শুনতে চায়নি, কেউ এই কষ্টের ভাগ নিতেও চায়নি। কে বলেছে তোমার কষ্টের ভাগ নেওয়ার কেউ নেই? আজ থেকে তোমার সব দুঃখ কষ্টের ভার আমি নিলাম। তুই কি জানিস, তুই কি বলছিস? নারীর সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তুই কি পারবি? পারবো। ভগবান রামচন্দ্র যদি বৃত্তিসত্য পালনের জন্য 14 বছর বনবাসে যাওয়ার সময় মাতা জানকী তার সব দুঃখ কষ্টের ভার নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? পাগল জেনেও মাতা পার্বতী যদি তার গলায় বরমালা পরাতে পারে, তাহলে আমি কেন পারবো না? তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করলাম। আজ থেকে এই পাগলের সব দুঃখ কষ্টের ভার আমি নিলাম। আমাকে পাগল বলে যখন আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলা, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। মিঠুন নাইয়া সম্পাদিত, দেবাশিস ভূঁইয়া রচিত, অভিনীত চেনা পৃথিবীর অচেনা মানুষ। জয় মা
আছে। এই স্বর্গ পরিবারের ধ্বংসের খেলা জয়মা উঠাছে। আমি প্রমাণ কইরা তো মুজে লগ্নবর্ষা মাইয়ারে বিয়া কইরা ঘরে আনিলি সংসারে অমঙ্গল হইবে। আর তাই তো কারখানা থেকে 10 লক্ষ টাকার মেশিনটার আমি হাফিজ করা দিছি। কথাটি শোনা মাত্র বড় সাহেবের হার্ট হয়ে যায়, 1 মাস হাসপাতালে শুয়ে থাকে। আর সেই সুযোগটারে কাজে লাগাইয়া আমি আমার নিজের আকারটারে গুছে ফেলছি। এইবার বৌমণিরে মনে সীতাটারে বনবাসে পাঠাইলে আমার কমসে আর করুন না বাকেন পর তো নই আমি হইলাম গিয়া কর্তা বাবুরা আপন, মাস্তুত ভাইরা আপন, বনিরা আপন, নদীর আপন পোলা। ছোটবেলা থেকে এইবারই নুন আমি খাইতাম, নুন হারামি হইতে পারলাম না। বিভীষণ কাকা, কি তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। যাও ছোট বাবুর জন্য খাবারটা নিয়ে এসো। যাইতাছি বৌমণি, যাইতাছি। আজ আমি ভীষণ খুশি, কারণ যে বোন আমাকে বিয়ে করতে না বলেছিল সেই বোন আমাকে নিজেই নিতে আসছে। আমি প্রমাণ করে দিয়েছি একজন পাগল একটা ভালো মানুষের সঙ্গে থাকলে আবার সুস্থ স্বাভাবিক হতে পারে। दुनिया किसी की प्यार से जन्नत से कम नहीं, एक दिल रुबा दिल है जोगो, फूलों से कम नहीं। জানো এক সময় মনে হতো আমার মতো পাগল মানসিক ভারসাম্যের মানুষের এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ। কিন্তু তোমার কাছে পাওয়ার পর মনে হয় আরো অনেক বছর ধরে বাঁচতে থাকি। আচ্ছা তুমি আমার জীবনে আরো অনেক আগে আসোনি কেন? কোথায় লুকিয়েছিলে? লুকিয়ে থাকবো কেন? তোমার কাছেই ছিলাম, তুমি খোঁজোনি তাই পাওনি। ওই জন্য তো বলে অনেক শক্তিবান নাবিক হাল ছেড়ে দেয়, হার মানে দ্রুত নামে। জীবন যুদ্ধে তারাই তো জিতে যারা বলে জিতবই আমি। রাম আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। বাহির পানে আমি যে দেখেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আপনারা কি ভাবছেন
যেই পাগল মালটা এত তাড়াতাড়ি সুস্থ লোক হবে, তাই তো? বলবো বলবো পরে বলবো। আবার অনেকেই ভাবছেন যে এই পাগল মালটা এত তাড়াতাড়ি এত খারাপ হলো কি হবে, তাই তো? বলবো বলবো পরে বলবো, পরে বলবো। কিন্তু কিন্তু তুমি আমাকে মারলে কেন? এই প্রশ্নটা তুমি করবে কেন? এই প্রশ্ন তো করবে দর্শক। আর আমি বলবো বলবো পরে বলবো। কিন্তু কিন্তু আমি তোমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসতাম। আমায় কেউ কোনোদিনও ভালোবাসেনি, কারণ আমি রাম নই, রাবণ। আমার মা ছিল প্রতিভাবাই। দশরথ রায় সর্বজ্ঞ সঙ্গে বৈধ সম্পর্ক জড়িয়ে পড়ায় জন্ম হয়েছিল আমার, কিন্তু দশরথ রায় সর্বজ্ঞ সেই সম্পর্ক অস্বীকার করায় আমার মা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে। তখন আমার বয়স ছিল 5 বছর। এই বিভীষণ কাকা আমাকে রেখে আসে এক অনাথ আশ্রমে। আর যেদিন দেখলো এই বাড়ির ছোট ছেলে রামের সঙ্গে আমার চেহারার হুবহু মিল, তখন গাড়ি ব্রেক ফেল করিয়ে রাম এবং রামের মাকে মারতে চাইলাম। রামের মা মারা গেল, রাম বেঁচে যায়, তবে স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলে। আর বিয়ের দিন আমি বলরামকে মেরে লাশটা নদীতে ফেলে দিই যাতে রামের সঙ্গে তোমার বিয়েটা হয়। আর আমি রাম সেজে তোমার সাথে সারা জীবন থাকতে পারি। কি ছোট সাহেব, তুই বউ এনে মারলে কেন? না মালটা এখনো মরেনি, কই মাছের জীবন। যাও বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ভালো কোনো শ্মশান দেখে ওর বুকে মাটি দিয়ে দাও। যাও, চলে যাও। আর করবো না কেন? পর তো নই, আমি হইলাম গিয়া কর্তা বাবুরা আপন, মাস্তুত ভাইরা আপন, বোনেরা আপন, ননদরা আপন, পোলা। ছোটবেলা থেকে এই বাড়ি নুন আমি খাইতাস। আরো খাও। নোনা হারে আমি হইতে পারুম নাই। যাও, চলে যাও ভীষণ কাকা, চলে যাও। আর বিষ্ণু গাড়ির সাথে মরে যাও, তুই জিনিস কাছে যাও তাড়াতাড়ি যাও। আমার আমাকে রামন থেকে রাম সাথে যাও বিষ্ণু, চলে যাও। আমার হিয়ার মাঝে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। চমৎকার গাইলেন জামাই বাবু। আচ্ছা জামাই বাবু, রান্না বুঝি দিদি শেখালো? হ্যাঁ, তোমার দিদি শেখালো জানো। সেদিন তোমার দিদি যদি আমার বিয়ে না করতো, আজ হয়তো আমি মরেই যেতাম। এভাবে বলো না। আচ্ছা জামাই বাবু, আপনাকে যে সুস্থ করলো, আমি আমার দিদিকে কই দেখতে পাচ্ছি না। এখানে তো রক্ত, এটা কার রক্ত জামাই বাবু? তো দিদি রক্ত, দিদি রক্ত মানে আরে তেমন কিছু না, হঠাৎ মাত্রা গরম হয়ে যার হাতের কাছে ছুঁটা ছিল, জ্বালিয়ে দিয়ে তোর দিদি মারা যায়। আমি সবার কাছে বলে দেবো তুমি আমাদের দেবীর মতো দিদিকে খুন করেছো। বাবা রে, এখান থেকে বাইরে বেরোতে পারলে তবেই তো বলবি না। এই ওটা পিছন তাকিয়ে দেখ, তো বাবা দাঁড়িয়েছে, দেখ।
মালটা খেয়ে এত ভারী হয়েছে না, কি আর বলবো। আচ্ছা, প্রথমে দেখে আমার কি মনে হয়েছিল আমি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, তাই না? কোনোদিনও না, একদম না। আচ্ছা, ভালো মানুষের কি লাভ? ভালো মানুষের কি লাভ? আজ থেকে ভালো মানুষ হয়ে যাবো, কাল থেকে খেতে পাবো না। ভালো মানুষের কি লাভ? মানুষের কি লাভ? কত ভালো মানুষ একসাথে করোনার সময় মারা গেল, কত ভালো মানুষের লাশ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। আমি ভালো হয়ে কি করবো? আমি যদি হই গুরু, করোনা বিরাট মহাগুরু। কারণ করোনাই আমার শিখেছে কিভাবে নোটের বান্ডিলকে স্যানিটাইজ করে পকেটে ঢোকাতে হয়। এখানে এই প্রগতির শুরু। করোনা বিরাট মহাগুরু। টাকার কোনো জাত হয় না, টাকার কোনো ধর্ম হয় না, মানুষের জাত হয়, মানুষের ধর্ম হয়। এ বলে আল্লাহ, ও বলে রাম। আরে এরা নিজেরাই জানে না আল্লাহ আর রাম মিলে হয়। তবু দেখো প্রতি বছর সাম্প্রদায়িক হানানিতে কত ভালো মানুষ মারা যায়, তা আমি ভালো হয়ে কি করবো? কত ভালো মানুষ একসাথে বেঁধেছিল ঘর, সবকিছু উড়িয়ে নিয়ে গেল বাবা, আমফান ঝড়, তা আমি ভালো হয়ে কি করবো? আমি ভালো মানুষ হতে চাই না, আমি চাই শুধু টাকা, টাকা, মোটো মোটো টাকা। টাকার নিচে চাপা থাকবে ভালো মানুষের লাশ, আর তার উপর বানাবো আমি আমার ক্ষমতার প্রাসাদ। এক মিনিট, 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 এক মিনিট। উর্মিলা, 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 কতদূর পৌঁছেছিস মা? স্বর্গ অব্দি পৌঁছে গেছিস? আচ্ছা আচ্ছা, ওখানে পৌঁছে আমার একটা মিসড কল দিস, তাহলে আমি বুঝতে পারবো তুই ওখানে পৌঁছে গেছিস। তবে কি জানো, আমার খুব শখ ছিল শালের সঙ্গে একটু মজা করবো, শালা তার হলো না। কেন কেন হবে না? কেন হবে না? কেন কি হয়েছে? হ্যাঁ, মারা গেছে? তাতে কি হয়েছে? সবাই তো জানতো মানুষ রেপ করে, শালা মরা মানুষের রেপ করতে কেমন লাগবে কি জানবো? হাত চালাবে না, খামচাবে না, কোনো বাধা দেবে না, তবে তাই করি। কি হয়েছে? খারাপ লাগছে? খারাপ লাগছে? মঞ্চ থেকে চোখটা পিছনে করে দেখুন, মঞ্চ থেকে চোখটা পিছনে করে দেখুন, দেখবেন আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার পাশে বাড়িতে প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মুহূর্তে এই সব ঘটনাই ঘটছে। তখন খারাপ লাগে না? তখন প্রতিবাদের ভাষা লাগে না? তাহলে আজ কেন প্রতিবাদ করবেন? যা দেখাবো চুপচাপ বসে দেখবেন। খবর নিয়ে দেখুন, আজ ও ভারতবর্ষের বুকে 3.5 বছরের কন্যাকে ধর্ষণে হয়। তখন কারো খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে প্রতিবাদ করার ইচ্ছা হয়, গাজন মঞ্চের সামনে। আরে খবর নিয়ে দেখুন, আজ ও ভারতবর্ষের বুকে 72 বছরের বৃদ্ধা মাকে ধর্ষিত হয়। তখনও কারো খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে। আরে এতটুকু জমির জন্য এক ভাই আর এক ভাইয়ের গলায় কাটারির কোপ বসে দেয়, তবু আমাদের খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে প্রতিবাদ করার ইচ্ছা হয় গাজন মঞ্চের সামনে। আমি বলছি খারাপ লাগার অভ্যাসটা তৈরি করুন, প্রতিবাদের ভাষাটা মুখ থেকে বেরিয়ে আসুন, হাতে অস্ত্রটা তুলে নিন। তবে সেটা গাজনে অভিনয় করা রাবণের বিরুদ্ধে নয়। আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার পাশে বাড়িতে যে সমস্ত রাবণরা ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত রাবণদের বিরুদ্ধে আমাদের এই ভারতবর্ষটা আবার রাবণ মুক্ত ভারতবর্ষ হবে। রাবণ মুক্ত ভারতবর্ষ। খারাপ লাগছে, যত খারাপ এই গাজনের সামনে খারাপ লাগ। কি হলো ভাই, কি হলো? তোমরা সব চুপচাপ বন্ধ করে দিয়ে বসে আছো, কি ব্যাপার? আরে এতক্ষণ তো আমি একটু অভিনয় থেকে বাইরে বেরিয়ে গেছিলাম মানুষকে বোঝানোর জন্য। চলো, আমাদের যা আছে তাই হবে, চলো বাজাও। স্নেহ মায়া মমতা দিয়েছে বিসর্জন, টাটকা বাসি বাছি না আমি কলি যুগে রাবণ।
বাড়িতে এসেছে আমার বড় মেয়ে সীতাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওদের কোনো খবর না পায় আবার আমাকে এখানে আসতে হলো। কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? কি বেয়ান, ভালো আছেন? কখন এলেন? এই তো কিছুক্ষণ। আপনি ভালো আছেন বিআই মশাই? হ্যাঁ আমি ভালো আছি। কিন্তু মেজামাইকে দেখছি না। তা তো আমি জানি না, আমি 1.5 মাস হসপিটালে ভর্তি ছিলাম, আজ ছুটি হয়েছে তাই বাড়িতে চলে এসেছি। সে কি, তাহলে সব গেল কোথায়? কে বলতে পারবে ওরা এখন কোথায় আছে, কেমন আছে? আমি জানি ওই শয়তানটা কোথায় আছে। শয়তান? কে শয়তান? কার কথা বলছিস? বসাব, আপনার বাড়িতে এতদিন যে রাম সেজেছিল সেই আসলে রাম নয়, রাবণ। তুই কি বলছিস? ঠিকই বলছি বড় সাহেব, ঠিকই বলছি। রাবণ হলো প্রতিমা বাইয়ের গর্ভজাত তোমারই ঔরজাত সন্তান। একদিন সম্পত্তি লোভী রামের বিয়ের পর রামকে সরাইয়া ফেলে ওই শয়তানটারে এই বাড়িতে আমি আনছিলাম। কি বলছেন? যেদিন বউ মাইনে চুরি মাইনা আমারে লাশটা শ্মশানে পুঁতে দিতে বলে। দিই নাই বাবু, দিই নাই। আমি বৌমণি মোহ শ্মশানে গিয়ে মাটি খুলতেছি, তখনই হঠাৎ আমার ফোনে খবর এলো আমার ঘর বাড়ি সব আগুন লাগা পুইরা গেছে। তখনই বুঝছিলাম এহগোল আমাগো পাপের সাজা। তাই বৌমণি বাঁচাচ্ছি, তবে ওই শয়তানটা মনে হয় উর্মিকে মায়েরা বেড়াছে। তুমি বলে দাও ঈশ্বর, আমার সীতামা এখন কোথায় আছে, কেমন আছে? মা মশাই, আমরা সবাই মিলে ওই শয়তানটার বিরুদ্ধে থানায় নালিশ জানাই। ওই শয়তানটা আমার আমাকে সরিয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আমার একমাত্র আদরের বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই ওই শয়তানটার উপযুক্ত শাস্তি আমি দেব। বিভীষণ কাকা, আমায় কিছু খেতে দাও না। জানো আজ কতদিন হয়ে গেল ওরা আমার পেট ভরে কিছু খেতে দেয়। আমায় কিছু খেতে এসে দেয়। তুমি আমার সাথে কথা বলছো না কেন? ও বুঝেছি, তুমি আমার সাথে কথা বলবো না। এসে দেয়। তুমি কি ছবির মতো দাঁড়িয়ে থাকবে? এসে দেখ, কথা বলো না। শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করিয়াছে আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা। তুমি কি তাদের মতো সত্য ছবি? তুমি শুধু ছবি, তুমি যে বলে ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো জিতায় আজিতায়। শ্যামলে শ্যামল তুমি নীলিমাইনি, তোমাকে পেয়েছে তার অন্তরের নাহি জানে, কেহ নাহি জানে, সব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নাও ছবি, নাও ছবি, নাও শুধু ছবি।
রাম সেজে আমার সাথে ভালোবাসার অভিনয় করার জন্য। মা শতাটা দেহ মেরে মেরে কত বিক্ষত করেছে। এটা আমার একমাত্র আদরের বোনকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। মা কি সীতা দেবী, আপনি রামবাবুকে মারলেন কেন? আপনার সঙ্গে যে রাবণ রাম সেজে অভিনয় করেছিল সেই রাবণ এবং বিভীষণ বাবুকে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু আপনি কি করলেন? কনস্টেবল বাইরে দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ইউ আন্ডার অ্যারেস্ট। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি। আমি তো শুধু ওই শয়তানটাকে শেষ করতে চেয়েছিলাম। ভালোই তো করেছো, ভালোই তো হলো। এই পৃথিবীতে আমার বলে আর কেউ রইল না। আমি যদি বেঁচে থাকি তোমার বারবার মনে হবে এটা রাম না রাবণ। তোমার বারবার মনে হবে এরকম একটা কুৎসিত চেহারার মানুষ তোমাকে ভালোবেসেছিল। তুমি কোনোদিনও আমায় মন থেকে ভালোবাসতে পারতে না। আর ভালোবাসা এখন এই পৃথিবীতে আমি বাঁচতে চাই না। শুধু একদিন ভালোবাসা মৃত্যুই তারপর, তাও যদি হয় আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি হাজার বছর, চাই না বাঁচতে আমি হাজার বছর, চাই না বাঁচতে আমি হাজার বছর। যদিও চোখে রোশনি জানে শুধু একবার, যদিও চোখে রোশনি জানে শুধু একবার, আমি তাতেই পড়াতে রাজি। যা কিছু আমার আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখের পাঁজর। চাই না বাঁচতে আমি হাজার বছর, চাই না বাঁচতে আমি হাজার বছর, চাই না বাঁচতে আমি হাজার বছর। আমি সবাইকে বলে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজেই নিজেকে শেষ করে ফেলেছি, কারণ ছুটছে মানুষ লোভ লালসায়, স্বার্থের খেয়ালে হয়েছে বেহু। ভালোবাসার এই কষাই খানায় আমি চেনা পৃথিবী অচেনা।